আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন আমেরিকাতে একটা ভীষণ রকমের শৈত্যপ্রবাহ চলমান। একেবারে মানে দক্ষিণে থাকলেও আমরা হিউস্টনেও এর বাইরে না, টেক্সাসেও ডালাসে তো দেখলাম বরফের আস্তরণ নর্থের দিকে। এখন এই শৈত্যপ্রবাহ আমাদের দিকে আসতেছে, আমাদের বৃষ্টি চলতেছে কালকের থেকে। আমাদের হয়তো বা স্নো পড়বে না, তারপরেও যে বৃষ্টিগুলি হচ্ছে এখন, এই বৃষ্টির পানিগুলি সব রাস্তার মধ্যে বরফ হয়ে যাবে, পড়তে পড়তে বরফ হয়ে যাবে। স্পেশালি ব্রিজগুলির মধ্যে আগে হবে, তারপরে রাস্তার মধ্যে বরফ হয়ে গেলে এটাকে বলে স্লিট। এটা পাতলা পাতলা আস্তরণ বরফের, এর মধ্যে গাড়ি চলাচল খুবই কষ্টকর, মানে স্কিড করে ব্রেক করলে বা কোনো কিছু করলে গাড়ি দূরের থেকে পিছলে দূরের থেকে। স্নো তো ধরেন একটা নরম তুলোর মতো পরে এগুলি এগুলি সরায় নেওয়া যায়, কিন্তু স্লিটটা ধরেন একদম একটা বরফের আস্তরণ। এটা অনেক সময় আধা ইঞ্চি 1 ইঞ্চি হইতে পারে। তো যাই হোক, আমরা ঘরের মধ্যে আসছি, টেম্পারেচার বাইরে আস্তে আস্তে নিচের দিকে। আমরা হিটার চালিয়ে বসে আছি ঘরের মধ্যে, বাইরে যাচ্ছি না এখনও। এমনি মনে করেন যদি হঠাৎ ইমার্জেন্সি দরকার হয়, গাড়ির মধ্যে পেট্রোল ভরে রেখেছি যাতে এখান থেকে ভাগা যায় আর কি। হ্যাঁ, বা ইলেকট্রিসিটি ফেল করলো, আহ, কোনো কিছু হইলো যেখান থেকে চলে যেতে হবে, এই জন্য গাড়ির মধ্যে পেট্রোল ভরে রাখলাম। বা গাড়িতে ধরেন গাড়ি স্টার্ট দিয়ে তারপরে সেখানে ফোন টোন চার্জ করা যায়, ইত্যাদি নিজেদের হিটও দেওয়া যায় আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই প্রস্তুতি আছে। আর আল্লাহ তালা তো প্রোটেকশনের মালিক, ইনশাআল্লাহ তালা। অনেক সময় এরকম আমরা দেখি, এরকম খুবই ওয়ার্নিংয়ের মধ্যে থাকি, তারপরে আল্লাহর রহমতে কিছুই হয় না। তো এখানে কতগুলি ধরেন প্রিকশন নিতে হয় আর কি। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেটা হলো কি, আমাদের যেহেতু হিউস্টন একটা গরম এলাকা, এখানকার পানির লাইন টেন ইত্যাদি এগুলি ওই নিউ ইয়র্কের মতো বা ওরকম কোল্ড এলাকার মতো ওয়াশিংটন ডিসি বা নিউ জার্সি ওরকম অনেক মজবুত না। ওখানে ধরেন -50 ডিগ্রি হইলেও কিন্তু পাইপের তেমন কোনো ক্ষতি হয় না, কারণ এত হেভি ডিউটি পাইপ বিল্ডিং ওরা বা গ্যাসের সিস্টেম, হিটিং সিস্টেমগুলি করা থাকে। আর আমাদের তো লাইট, ধরেন আমরা তো কখনো মানে হিট চালাই না, সারা বছর এসি চালাই চলি। তো এখন এই অবস্থায় তো যেই বাসাতে কোনো লোকজন নাই তাদের উচিত হলো পানির লাইনগুলি বন্ধ করে দিয়ে ড্রিপিং করে ওয়াটারগুলি বের করে ফেলার পাইপ থেকে। কারণ পাইপের ভিতরে যেই বরফ পানিগুলি থাকবে সেগুলি বরফ হয়ে গেলে বরফের আয়তন পানির সাথে বেশি, তখন পাইপগুলি ফেটে যায় এবং এর মধ্যে অনেক ঘরের ক্ষতি হতে পারে আর কি। হ্যাঁ, কোনো মোল্ড, তারপর ড্যামেজ, বিশেষ করে এমটি হাউসে। আর যারা বাড়ির মধ্যে আসছেন তাদের উচিত হলো কি, বিশেষ করে মানে ওই সিঙ্কের ক্যাবিনেট কাউন্ট মানে ইয়েগুলি খুলে রাখা, দরজাগুলি, ঘরের হিটিং তেলে পাইপে যাবে, প্লাস আপনার মনে করেন চিকনভাবে পানি পড়তেছে, ফোটা 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 টুপ টিপ 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 পানি পড়তেছে, এরকম করে যদি প্রত্যেকটা ফসেট আপনারা দিয়ে রাখেন, তাহলে ওই ফসেটগুলি ওই পাইপগুলি নিরাপদ থাকবে। কারণ চলমান তো ওয়াটার চলমান থাকলে সেখানে ফ্রিজিং হবে না আর কি। হ্যাঁ, তো এই সাবধানতা নিতে পারেন। আর আপনি ঘরের মধ্যে থাকলেও দেখবেন কী অবস্থা হইতেছে। নিজেরা শুধু একদম ঘুমাই থাকলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করবেন, গিয়ে একটা ফ্লাশটা করে দিলেন যাতে টয়লেটের মধ্যে ওখানকার পানিগুলি সার্কুলেশন হইলো। হ্যাঁ, এইভাবেই আমাদের সার্ভাইভ করতে হবে আর কি। আর বাইরে স্প্রিংকলার লাইন বাস্ট হয় সবসময়, আমারও হয়েছিল একবার। এটা কস্টলি, ঠিক করতে পয়সাও লাগে। তো ওইটা মনে করেন যদি কভার দিয়ে রাখেন, কোনো ইনসুলেশন দিয়ে কভার করে রাখলে এটা সেফ থাকবে ইনশাআল্লাহ তালা। তো যাই হোক, এটা আর এখানে তো টেক্সাসের লোক তো ক্রেজি সবাই, এটা আপনারা জানেন হয়তো। মার্কেটে গিয়ে দেখি কোনো ডিম, কলা, দুধ কিচ্ছু নেই, রুটি মুটি নাথিং। মানুষে মানে সব কিনে ফেলেছে। সে করোনার সময় আছে না, কী হবে না হবে সব কিনা ঘরে স্টক করছে এরকম। তো তাদের 3 দিন 4 দিনের ফ্রিজিং ওয়ার্নিংয়ের জন্য তারা এমটিড অল দ্য সুপার স্টোরস। তো আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর উপর ভরসা করি, আমাদের ঘরে যাই আছে আমাদের চলে যাবে ইনশাল্লাহ। আর আমাদের অত ক্রেজিনেস নাই যে এটা খাইতে হবে ওইটা খাইতে হবে। কারণ ওরা তো রেস্টুরেন্টে খায়, রেস্টুরেন্ট 3 দিন বন্ধ থাকে, কী করবে? আর আমরা তো রেস্টুরেন্টে খাই মাসে 1-2 বার, তাই না? আমরা ঘরে খাইতে পারি, আমরা তো নিজেরা রান্না করি। তো এই জন্য ওরা করে কি, ওই ক্রেজি মানে আমি বার্গার পাবো কোথায়, আমার এটা পাবো কোথায়, ওইটা সব কিনে একদম গাঠি বোঝায় করে ঘরে নিয়ে যায়। তারপরে আবার 2-3 দিন পরে দেখা যায় এগুলো ট্রাশে ফেলায় সব। তো যাই হোক, ওনাদের সমালোচনা করতেছি না, এটা ওনাদের হ্যাবিট, ওনারা করতে পারে এবং এটা না করা উচিত। আমরাও অনেকে করি আমেরিকান, কিন্তু আমাদের করা উচিত না আমাদের। কারণ খাবার দাবার এগুলি অপচয় করা ঠিক না, আর অপচয় করাটা আমাদের ধর্মে খুবই নিষিদ্ধ একটা জিনিস। তো ঘরের মধ্যেও মাফলার পেঁচে রাখছি, তারপর একটা কোটি মানে ভেস্ট পরে আসছি, একটু একটু গরম।
আর আমরা তো হিটিং চলতেছে, হিটিং টেম্পারেচার 70 দিয়ে রাখছি। ঘরের ভিতরে 70 ডিগ্রি ফারেনহাইট থাকলে আমরা মোটামুটি কমফোর্ট ফিল করবো আর কি। হ্যাঁ, অনেক সময় আমরা আরেকটু কম রাখি, কিন্তু আজকে একটু বেশি রাখতেছি। 68 রাখি সাধারণত আমি সবসময় শীতের সময়। আজকে একটু বেশি রাখলাম যাতে ঘরের দেওয়াল টেওয়াল সবগুলি গরম থাকে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে মনে করেন যে পানির পাইপগুলি একটু আল্লাহর মধ্যে নিরাপদ থাকবে আশা করি আর কি। তো এই হলো অবস্থা আর কি আমাদের আবহাওয়ার দিক দিয়া। আর তো ব্যস্ত ছিলাম, বাংলাদেশের নিউজ দেখতে পারিনি। তো অনেকে দেখলাম আর কি বিভিন্ন নিউজ, স্পেশালি যে কোনো নিউজকে অ্যানালাইসিস করে মানুষ পলিটিক্যালি, হ্যাঁ, ওই সোশ্যালি অ্যানালাইজ করে নাকি ওই পলিটিক্যাল, আমি কোন পার্টির থাকি, আমি কোন দলের সাপোর্টার, ওই হিসাবে একটা নিউজকে তারা এটার পক্ষে কথা বলে বা বিপক্ষে কথা বলে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ কেউ দেখা যায় যে মানে কোনো খুশি হয় যে সরকার ফেল করুক, সরকার ধ্বংস হয়ে যাক, এরকম আর কি। হ্যাঁ, নিজের দেশটাকে মানে আসে না এই রাজত্ব, দেশ ধ্বংস হয়ে যাক, দেশের মানুষের দৃষ্টিকোণ থেকে তারা দেখে না। আমার মনে আছে আমি তখন ছোটো ছিলাম, বাট থিং ইজ মেমোরি, তখন তো আমরা 7th গ্রেডে বা 8th গ্রেডে পড়তাম। যে একটা যুদ্ধ হয়ে গেল, বিশাল একটা যুদ্ধ, আমরা যুদ্ধ করলাম, পলাটুলা ছিলাম 9 মাস যুদ্ধ করলাম। তারপর যুদ্ধের পর কিছু কিছু লোক মানে কিছু কিছু লোক এরকম তারা ওই পাকিস্তানের পক্ষে ছিল, তারা পলায় পলায়া ছিল, কিন্তু তারাও হয়তো মনে মনে চিন্তা করতে যে আবার বোধ পাকিস্তান একসাথে মিলে যাবে, দুই পাকিস্তান মিলে। হ্যাঁ, এরকম একটা দেশ, স্বাধীন দেশ হয়ে গেলো, আলাদা হয়ে গেলো, একটা সারেন্ডার হয়ে গেলো, এত বড় জিনিস। তারপরে তারপরে ওই যাদেরকে আমি তাদেরকে বলবো না এরকম, বিশেষ করে রাজাকার বইলা গালি দেয়। আসলে রাজাকাররা তো কোনো পলিটিক্যাল লোক ছিল না, রাজাকাররা ছিল তো এমপ্লয়েড, এই প্যারা এই আনসার বাহিনী আছে এরকম ছিল আর কি, আমরা তো দেখেছি এগুলি। হ্যাঁ, এই রাজাকার বা আল শামস বা আল বদর এরা ছিল তো এমপ্লয়ি, হ্যাঁ, গভর্নমেন্টের এমপ্লয়ি, তারা টাকার বিনিময়ে চাকরি নিয়ে কাজ করতো। কিন্তু আমি ওদের কথা বলতেছি যারা ধরেন যে এই শান্তি বাহিনী বা মুসলিম লীগ করতো তৎকালীনের। হ্যাঁ, তো তারা তাদের অনেকে হয়তো চিন্তা করছে বেশ কিছুদিন আর কি। হ্যাঁ, অ্যাটলিস্ট ধরেন বছরখানেক চিন্তা করছে যে আবার একটা কিছু হয়ে যাবে আর কি। হ্যাঁ, কিন্তু এটা অনেক সময় মানে মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো আর কি, যে আছে না, নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো চিন্তা করি যে এটা হবে আর কি। হ্যাঁ, আমি স্পেশালি দেখছি অনেক লোকজনকে এই যে $1 $1 দিয়া বা $2 দিয়া একটা লটারির টিকিট কিনে সারা রাত্রে ঘুমায় না, পরের দিন বোধহয় মিলিয়নার হয়ে যাবে সে, এরকম চিন্তা করে আর কি। তো এই ধরনের অবান্তর চিন্তা করাটা খুবই বাজে, সময় নষ্ট করে আমি মনে করি। স্পেশালি বাংলাদেশে একটা সরকার তাদের অপকর্মের জন্য তারা পলায় গেছে, পুরো সরকার, গভর্নমেন্ট, হোল গভর্নমেন্ট তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের বিচার হচ্ছে দেশে। এই এখনও কিছু লোক স্বপ্ন দেখে বসে বসে যে ওই সরকার পাইয়া ওই নেত্রী এসে তাদের এসে আবার নেতারা এসে আবার সরকারে বসবে। এই ধরনের আবার অবান্তর চিন্তা ভাবনা তাদের মন থেকে ঝেড়ে ফেলা উচিত, তাদের সামনের দিকে আগানো উচিত। তারা যদি সত্যি রাজনীতি করে বা একটা দলকে ভালোবাসে, ওই দলকে আবার তারা পুনরায় সংগঠিত করুক। তারা দলের থেকে যত বদমাইশ চোর সাচ্চর যেগুলি ছিল, এমপিগিরি করছে, লুটতরাজ করছে, যাদের $1 দুর্নীতি আছে তাদেরকেও দলে রাখা উচিত না, যদি তাদের মধ্যে আদর্শ থাকে। আর আদর্শহীন কথায় ফেসবুকে লাফালাফি করা এগুলি ভেরি নেস্টি। আমি নাম বলতে পারি, অনেকেই খুবই বাজে টাইপের লোক। আমি তাদেরকে রেসপেক্ট করতে চাই, জোর করে রেসপেক্ট করতে চাই, আমার নিজের আত্মীয় মনে করতে চাই জোর করে, কিন্তু হয় না। হ্যাঁ, এবং এদের বিবেক হলো মৃত, এদের বিবেক মৃত। আপনারা যারা রাজনীতি করেন ভাই, একটা দল করতে গিয়ে নিজের বিবেককে বন্ধ করে ফেলান, এটা কিসের রাজনীতি করেন? আমার দেখেন কত মজা, আমি তো সবারই সমালোচনা করি। কয়েকদিন আগে আমার বলছেন কি জানি বিএনপি, তার আগে আবার অনেক আগে বলছে আওয়ামী লীগ, নব্য আওয়ামী লীগ, তার আগে বলছে জামাত ইসলাম, কত রকম টাইটেল আমাকে দিল আর কি, অনেকে আর কি। হ্যাঁ, পাকিস্তানের দালাল, পাকি, অমুক তমুক, মানে নির্লজ্জের মতো এই ধরনের কথা তারা বলে। আমার কাছে খুবই খারাপ লাগে যে এদের রুচি কি, লেখাপড়া করেছে এরা এই ধরনের, মানে ইউ শুড কারেক্ট ইউর সেলফ, নিজের আগে ঠিক করেন ভাই, তারপরে নেতৃত্বে আসেন। জনগণ আপনাকে ভোট দিবে বা সাপোর্ট করবে, আবার জনগণ তো অন্ধ না, তাদের চোখ খুলে গেছে, অনেকদিন চোখে ঠুলি লাগে তাদেরকে দিয়ে অনেকদিন কাজ করানো হয়েছে আর কি। হ্যাঁ, এখন তারা দেশে মালিকানা বুঝে পাইছে, এই দেশে ওই ধরনের রাজনীতি কোনোদিনও চলবে না, যে পুলিশ নির্ভর রাজনীতি, মিলিটারি নির্ভর রাজনীতি, এগুলোর দিন শেষ। হ্যাঁ, এবং যারা ইদানিং এমন দেখি যে এখনও অনেকে আছে যে তারা এই 16-17 বছর পলায় ছিল, এখন এসে বিরাট নেতা হয়ে গেছে, বড় নেতা, এখন এরে ধরে তো এরে মারে, এই করে সেই করে, এটা দখল করে, যে ভেরি নাস্টি, নাম বলে অনেকেরই বলা যায়। তো যাই হোক,
আমি আশা করতেছিলাম যে হয়তো বিএনপি তারা আইসা ন্যায্যতার রাজনীতি করবে, ইনসাফের রাজনীতি করবে, কিন্তু এখানে অনেক জায়গায় দেখতেছি গায়ের জোর করতেছে তারা। দিস ইজ ভেরি ব্যাড। অনেক সময় মানুষ হয়েছে কি সরলতাকে দুর্বলতা মনে করে আর কি। হ্যাঁ, প্রফেসর ইউনূস সাহেব নরম মানুষ, বাট উনি কতটুকু শক্ত বা কতটুকু সাহসী এটার খবর ইন্ডিয়া জানে, এটার খবর জাতিসংঘ জানে, অন্যান্য দেশ জানে, আমেরিকাও জানে। কিন্তু ডক্টর ইউনূস কতটুকু ক্ষমতা খাটাইতেছেন এটা বাইরের লোক বোঝে, আপনারা তো ঘরে বোঝেন না। হ্যাঁ, আমাকে তো ধরেন আমার ঘরের মধ্যে আমি খুবই নরম, খুবই নরম, খুবই একদম মানে আমি স্ত্রী সন্তানদের সাথে খুবই নরম থাকার চেষ্টা করি, আত্মীয় স্বজনের সাথে খুবই নরম থাকার চেষ্টা করি, কিন্তু কোনো কোথাও আইন কানুন নিয়ে কারো আমি ভয় পাই না, রাস্তাঘাটে পুলিশকে ভয় পাই না। এটা যারা আমার সাথে চলাফেরা করছে তারা দেখছে, হোক পুলিশ হোক FBI, আমি আই রিয়েলি ডোন্ট কেয়ার। যতক্ষণ পর্যন্ত আমি সৎভাবে চলি আমি কাউকে ভয় পাবো কেন? ভয় পাবো যাকে যাকে পাওয়া দরকার তাকে ভয় পাই। তো যাই হোক, এই আবার মানে রাজনৈতিক আলাপ করতে চেনে চলে আসছে। আমি বিশেষ করে এই কিছুদিন যাবৎ সময় পেলে আমি হাদির স্পিচগুলি শুনি আর কি, শহীদ ওসমান হাদি। আমাদের মনে হয় যে আমরা অনেক বড় একটা সম্পদ হারাইলাম, এবং তাকে যে যারাই মারাইছে তারা কিন্তু জানি না শুনি মারাইছে যে এই লোক, ও তো কারো শত্রু ছিল না, কিন্তু ও শত্রু ছিল একটা বড় গ্রুপের, একটা বিশাল গ্রুপের একটা শত্রু ছিল। যে এই যেই মোমবাতি জ্বলছে এটা আস্তে আস্তে এক সময় অ্যাটম বোমা হয়ে যাবে, এই চিন্তা তারা বুঝতে পারছে আর কি। হ্যাঁ, এইগুলি অ্যানালাইসিস করে যারা ধরেন বুঝে, যাদের অনেক গভীর জ্ঞান, তারা এগুলি বুঝতে পারে। কারণ আমি কিন্তু বুঝতাম না আগে, আমি বুঝতাম না, কখনই বুঝতাম না যে এই প্রফেসর ইউনূসের পিছনে এই বিগত সরকার তো লাগা ছিল কেন। আগের সরকার দেখি ওনাকে ডিস্টার্ব করে, উনি তো সরকারের বিরুদ্ধে কোনো লাগা নেই, ওনারা হেনস্থা করতেছে, এই 8-10 তলায় লিফট বন্ধ করে দিয়ে উঠেতেছে, বিচার করতেছে, এই করবে, জেলে ঢুকায় ফেলায়, নানান জিনিস। আমি বুঝতামই না, আমি ভাবলাম এই লোকটার পিছনে কেন লাগছে, এটা একটা নিরীহ লোক ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায়, তার পিছনে লাগলে কোনো। কিন্তু এখন দেখলাম যে তাদের হিসাব ঠিক ছিল, যে এই একটা লোক, একটা পাওয়ার, বাংলাদেশকে ওরা চলে গেলে কে একমাত্র এক 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 রাখতে পারবে, কে ইন্ডিয়াকে আঙ্গুল দেখাইতে পারবে, এটা কিন্তু ওদের হিসাব ছিল ঠিকই। তার জন্য প্রফেসর ইউনূসের পিছনে তারা লাগাছিল আগে থেকে আর কি। হ্যাঁ, তো দেখেন ওইটি হইল আর কি। এবং এই হাদিকে তারা বুঝে ফেলেছিল যে ওসমান হাদি যদি বেঁচে থাকে, ও বাংলাদেশের রাজনীতিকে পুরনো ট্রেডিশনাল রাজনীতিকে ধ্বংস করে দেবে, তাকে বাঁচতে দিল না। এগুলি অ্যানালাইসিস করে আমি মনে করি অনেক বড় টাইপের এগুলি আমাদের ছোটোখাটো এই ইভেন্ট সম্ভব না, কাতি মোস্তান বা এই যে MP মন্ত্রী, এদের পক্ষে সম্ভব না। এটা ইন্টারন্যাশনাল, আমি মনে করি এটা বা মোসাদ, এদের ছাড়া অ্যানালাইসিস করা সম্ভব না এই ছেলেকে অ্যানালাইসিস করাটা। তো যাই আল্লাহ তাকে নিয়ে গেছে, সে তো আলহামদুলিল্লাহ সে সাকসেসফুল। ইনশাল্লাহ দুনিয়াতে আমরা তাকে অনেক সম্মান জানাই, ওর জন্য কাঁদি, দোয়া করি, এবং আখেরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ মর্যাদা দেবেন, ইনশাল্লাহ ভালো রাখবেন। তবে ইনকিলাব মঞ্চ যে ইনসাফের কথা সে বলে গেছে, যে দাবি রেখে গেছে, ওয়াদা করে গেছে, এটার মধ্যে বাদবাকি লোকজন থাকলেই হয়। আমি নিজেও, আমি যতদিন জীবিত থাকবো আমি চেষ্টা করব কিছু না কিছু করা, যেভাবে বলে গেছে ওসমান হাদি, ওর লাইনে আমি কথা বলার চেষ্টা করব এবং কাজ করার চেষ্টা করব। হয়তো তেমন কিছু করতে পারবো না, কারণ আমি তো দেশে থাকি না, আর দেশে থাকলেও তো আমার ধরেন আমার যে অবস্থান, বয়স, আমার পক্ষে সম্ভব না ধরেন এরকম কোনো বিরাট কিছু করে ফেলা। বাট ইনশাআল্লাহ তাআলা সাপোর্ট দেবো, সেখানে মোরাল সাপোর্ট দোয়া থাকবে, কিছু টাকা পয়সাও যদি দেওয়া সম্ভব হয় আমি সেটাও দিব, এবং সবসময় সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিটা পরিবর্তন দরকার। এখানে রাজনীতি আমি বলবো কাদের মতো হওয়া দরকার, যেরকম ছিল আমরা ছোটোবেলায় দেখেছি যে ইভেন একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এটার জন্য সে দাঁড়াবে, একজন লোক ভালো লোক সে দাঁড়াতে চায় না, সে রিটায়ার্ড হেডমাস্টার বা কোনো একটা সরকারি চাকরি করতো, সেকশন অফিসার ছিল বা কিছু পুলিশের ইন্সপেক্টর ছিল, তাকে এসে ঘেরাও দেয় মানুষ, লোকজন ঘেরাও দেয়, পুরো গ্রাম এসে ঘেরাও, যে না আপনাকে ইলেকশন করতে হবে। সারা রাত দরবার এই চলতেছে, এই হুক্কা খাওয়া, তখন তো হুক্কা টুকা চলতো, হুক্কা পান তামাক এগুলি চলতেছে, সারা রাত বৈঠক, এবং উনি রাজি না, তারপর তাকে জোর করে রাজি করানো হইতো, মানুষজন এসে ঘেরাও দিয়ে তাকে রাজি করাইতো। আর এখন সে যে ক্যান্ডিডেট, সে ঘেরাও দিয়ে এসে নমিনেশন নেবে সে, এবং নমিনেশন পার্টি না দিলে সে বিরোধী দল হবে। আরে ভাই, তোমার তো দরকার গেছে, তোমার ইলেকশনই করতে দিব, এত দরকার কি তোমার ইলেকশন? মানুষের এই জনগণকে একটু সচেতন হওয়া দরকার। যে ডাক দিবে আর যেখানে বাতাসে ছিটাইলে বা ছিটাইলে, কে যেন বলতেছিল যে আমরা আসলে বাংলাদেশের মানুষের স্বভাব কেমন যেন, আমরা মাংস ছিটাইলে আমরা কুকুরের মতো দৌড়ে খেয়ে ফেলি।
আপনারা জনগণ যদি একটু শক্ত হন, হ্যাঁ, এলাকা থেকে বাইর করে দিবেন যে দেখেন ক্রিমিনালকে নমিনেশন করতে আসছে, এলাকা থেকে দৌড়ানি দিবেন, যে মুখে না পারেন দরকার হলে পোস্টার লাগিয়ে দেবেন ঘরে ঘরে, যেহেতু একদম প্রকাশ করে দিবেন। আর আজকাল তো মেরিয়া আছে, এই যে আমি করতেছি একটা ফোন দিয়া ভিডিও করতেছি, কত সহজ। যত রকম কোনো রকম অপকর্ম পাইলে এটা মিডিয়া দিয়ে দিবেন একদম পুরা। আর বিশেষ করে এই ধরনের লোকের আবার যদি সংসদে যায় আইন বানায়, তারা কি আইন বানাবে? আসলে বাংলাদেশের কথা বলতে গেলে উত্তেজিত হয়ে যায়, কী বলবো, ওরকম দেশটাকে তো ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। আমার তো কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা নাই, ব্যক্তিগত কারোর সাথে শত্রুতা থাকার প্রশ্নই আসে না। এই যে যারা আওয়ামী লীগ করে গেছে, এখন পলায় গেছে, খারাপ লাগে, এদের ফ্যামিলি কত কষ্ট করতেছে, কিন্তু এরা তো এই বীজটা এরাই বলছে যে এই ফ্যামিলিগুলিকে ধ্বংস করার জন্য, তারা বোঝা উচিত ছিল যে এরকম কিছু হইতে পারে। একটা জিনিস মানুষকে অত্যাচার করতে 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 কয়দিন, পৃথিবী তো হিটলারও টিকতে পারেনি, তাই না? ফেরাউন টিকতে পারে নাই। এই যে একটা ছেলে জেলে আওয়ামী লীগ করতে নাকি কিনা তার ওয়াইফ আত্মহত্যা করছে, নিজের শিশু সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করছে, এটা নিয়ে বিরাট কাহিনী। আরে ভাই, এরকম রাজনীতি আমি কেন করব? যে আমি জেলে যাব, আমাকে আমার স্ত্রী সন্তান আত্মহত্যা করবে, মারা যাবে, তাদের জানাজা আমাকে যেতে দেবে না। ভালো কথা, আত্মহত্যা করলে কিন্তু জানাজা হয় না, কিন্তু আত্মহত্যা করাটাই পাপ, এটা কখনোই এনকারেজ করবেন না। হ্যাঁ, এগুলি খুবই খারাপ জিনিস। আত্মহত্যা করবেনই না, কোনো এনকারেজ করবেন না, এবং এটা মহাপাপ। কারণ জীবনের মালিক হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জান আল্লাহ তাআলাই নেবেন, এটা আমাদের কারোরই নেওয়ার অধিকার নেই। খুন করাটা যেমন একটা বিরাট অপরাধ, নিজেকে হত্যা করাটা একটা বিরাট অপরাধ। ধর্মীয় কথা বলে ফেললাম একটু আর কি, হ্যাঁ। তো যাই হোক, ইনশাআল্লাহ 12 তারিখে ইলেকশন আসতেছে, ইলেকশনের পরে আশা করি দেশের পরিস্থিতি ভালো হবে। এবং আমি মনে প্রাণে চাই যে কোনো দল যাতে, এরা বড় বড় দলগুলি, এরা যাতে একলা একছত্র আধিপত্য না পায়, কোয়ালিশন সরকার করতে হয়। এবং তারা যদি এভাবে করে যে বাইচা বাইচা লোকগুলি নিয়ে তারা যদি দেশ করার কাজে লাগে, ভালো হবে। কারণ এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রয়োজন আছে। বিএনপি যদি মানে আছে না, একলা সরকার গঠন করতে না পারে, তখন ধরা থাকবে জামাত বা অন্য পার্টির কাছে, ধরা থাকবে, তখন তারা ইচ্ছা মতো কিছু করতে পারে না। জামাতও যদি করতে চায়, কারোর সাথে কোয়ালিশন করে সরকার করতে গেলে ধরা থাকবে। এই জিনিসটার একটা উপকারিতা আছে, যেমন এই যে মোদি কোয়ালিশন করে এখন প্রধানমন্ত্রী, নাহলে মোদি যদি তার আগের টার্মের মতো থাকতো, তার পুরা সিনেটিভ ট্রাম্পের মতো, যে পুরা তার কংগ্রেস পুরা তার একক ক্ষমতা থাকতো, তাহলে সে কিন্তু তখন আর্মি পাঠায়া বাংলাদেশে এই বিপ্লব বন্ধ করে দিত, এই 24 অভ্যুত্থান বন্ধ করে দেওয়ার চেষ্টা করতো। পারতো কিনা জানি না, কারণ আমেরিকা তো সাপোর্ট দেয়নি, আমেরিকা তাকে তার পেছন দিয়ে সরে গেছে আর কি। তো যাই হোক, আবহাওয়া থেকে কথা বলতে বলতে আমার পলিটিক্যাল কাজ চলে গেলাম। আমাদের জন্য দোয়া করবেন, আমরা একটা বৈরী আবহাওয়ার মধ্যে যাচ্ছি ইনশাল্লাহ। এগুলি আল্লাহর তরফ থেকে পরীক্ষা, আমরা কি করি। এখানেও এই অবস্থার মধ্যেও আমাদের দেখতে হবে যে আমাদের প্রতিবেশী কেউ বিপদে পড়েছে কিনা, ওদের যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্প করতে হবে। আমরা এটা করি সবসময়। আমাদের যারা বাংলাদেশি এখানে আসছি, আমরা অনেকগুলো ফ্যামিলি, 37 ফ্যামিলিজ আমাদের নর্থের দিকে, উডল্যান্ড স্প্রিং এলাকায়। তো ধরেন আমাদের যদি কোনো প্রবলেম হয়, যে কোনো বাসায় বিদ্যুৎ নেই, পানি নেই, তারা অন্য এক বাসায় চলে আসে। এটা খুবই একটা ভালো একটা প্র্যাকটিস আমরা করি, আলহামদুলিল্লাহ বিল আলামিন। গতবার এরকম হয়েছিল, পরে আমাদের এই প্রতিবেশী ইমতিয়াজ বাসায় অনেকে চলে ছিল একাধারে অনেক দিন ছিল। রাসেলের বাসায় থাকে, রান্নার বাসায়ও, আমাদের বাসাও আলহামদুলিল্লাহ। তো আমরা এগুলি করি আর কি, হ্যাঁ। তো জীবন তো 2 দিনের, ওই যে কোনো সময় ডাক পড়তে পারে, চলে যেতে পারি। তো আমরা মৃত্যুর আগে ভালো কাজগুলি করি, ভালো কাজগুলি করার প্রয়োজন আছে আমাদের অনেক। আমরা তো জানি না কখন আমাদের ডাক পড়বে। তাই আমরা এই নোংরামি ছাড়ি, পলিটিক্যাল এই ক্রিমিনোলজি থেকে বেরিয়ে আসি। আমরা দেশের কল্যাণ করি, আমরা মানুষের কল্যাণে কাজ করি। এবং এই ইলেকশনটাতে আমরা যাতে জনগণ যাতে তাদের সঠিক ব্যালট প্রয়োগ করে একটা ভালো সরকার উপহার দিতে পারে, এটার জন্য আমরা দোয়া করি, যেটাই হোক, যে পার্টি হোক। কারণ জনগণ যদি ভোট দেয়, ওরা তো ওদেরই তো রাইট। তবে আশা করি এবার অনেকেই বাদ পড়বে, যারা 2-3 বার মন্ত্রী ছিল, এমপি ছিল, ওদেরকে জনগণের ভোট দেওয়া উচিত না। কারণ তারা এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করেনি আগে ভালো কিছুর। তার মধ্যে আবার অনেস্ট লোকও আছে, বিএনপিতে অনেক অনেস্ট লোক আছে। এই যে আমার ডক্টর মঈন খান সাহেব, নরসিংদীর,
আমার খুব প্রিয় মানুষ উনি। আমি একসময় ওনার আন্ডারে কাজ করেছি বাংলাদেশে অনেক আগে। উনি আমাদের ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, অ্যাক্টিং চেয়ারম্যান, ডিরেক্টর ছিলেন, আবার অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন একদিন। হি ওয়াজ এ ভেরি গুড ম্যান এবং অনেস্ট ম্যান। উনি কিন্তু এখন তো অনেক বয়স হয়ে গেছে ওনার। উনিই বা কি দেশের জন্য করতে পারবেন জানি না। বাট হি ইজ এ গুড ম্যান। তো এরকম অনেক অজস্র লোক আছে বিএনপিতে, অনেক বড় দল বিএনপি, সেখানে অনেক লোক আছে। আর জামাতে ইসলাম যে সমস্ত কমিটমেন্ট তারা রাস্তাঘাটে দিচ্ছেন, যদি ওনারা সত্যিকার অর্থে এগুলি করতে পারেন তাহলে তো আমি তাদের বাহবা দিব। তারাও আসুক গভর্নমেন্টে, তারা কাজ করুক, দেশে দৃষ্টান্ত স্থাপন করুক। মানুষ তো ভালোটা বেছে নেবে, খারাপটাকে কখনো বেছে নেবে না ভালোটাকে রেখে। আর এখন একটা পলিটিক্যাল গ্যাপ আছে বাংলাদেশে। আওয়ামী লীগ যেহেতু নাই, এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে, তারা নিষেধাজ্ঞার মধ্যে আসছে এবং তারা রিফর্ম করে বা কখন আসতে পারবে, কী করবে জানি না। তবে তাদের শুদ্ধি করা দরকার আছে, অনেক শুদ্ধি করতে হবে, নাইলে এই দৌড়ের মধ্যেই থাকবে। কারণ আপনি অন্যায় করবেন, অন্যায় করে আপনি সুস্থ থাকতে পারবেন না, আপনার পরিবার সুস্থ থাকবে না। আপনার ন্যায়ের মধ্যে আসতে হবে, ইনসাফের মধ্যে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো ক্ষমা চাইতে হবে। মানুষজনের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আমরা ভুল করেছি। আমরা যদি ওইটাকেই সঠিক প্রতিষ্ঠিত করতে চান, এটা জনগণ আর কোনোদিনও খাবে না। আপনাদের অ্যাডভাইস, আপনারা যারা আওয়ামী লীগের বন্ধুবান্ধব আমার আছেন পরিচিত, যারা দেখবেন ভিডিও, প্লিজ নিজেকে ঠিক করেন, তারপরে কথা বলেন। ওই অন্ধের মতো আর কি আছে না, যেটা বলছি তো বলছি, ইগো থেকে বেরিয়ে আসেন ভাই। আমি একটা জিনিস তো আমি অন্যায় করলে আমি কত ক্ষমা চাই, আমি তো আমার নিজের সন্তানের কাছে ক্ষমা চাই, স্ত্রীর কাছে ক্ষমা চাই, ভুল করলে যে ভুলে গেছে মাফ করে দাও, বন্ধুবান্ধবের কাছে ক্ষমা চাই, অসুবিধা নেই তো কোনো। আপনারা এমন কী হয়ে গেছেন যে ক্ষমা চাইতে পারেন আপনারা? হোয়াট ইজ দিস? তাহলে তো আপনাদের মানুষত্বের গুণটাই নাই। ক্ষমা চাওয়া যে কত বড় জিনিস, চাওয়া যে চায় সেই বড়, আর যে ক্ষমা করে দিতে পারে সেই আরও বড়। তো আসুন আমরা ক্ষমার রাজনীতি করি, ভালোবাসার রাজনীতি করি, দেশের মধ্যে দেশটাকে করি সবাই মিলে। আর আমাদের জন্য দয়া করবেন, আমাদের টেক্সাসে আমরা যাতে ভালো থাকি ইনশাআল্লাহ। এই আগামী প্রায় 5-6 দিন আমাদের এরকম একটা হ্যাজার্ড একটা কন্ডিশন এনভায়রনমেন্ট থাকবে, আবহাওয়া থাকবে। এটা থেকে আল্লাহ আমাদের উদ্ধার করুক, ভালো রাখুন। এটুকুই কথার মধ্যে কোনো গরমিল থাকলে আল্লাহর রাস্তা মাফ করে দেবেন আমাকে। কারণ কথা বলতে তো ভুল হতেই পারে, তাই না? আমি তো সব জানতা না, আমার তো নলেজ সীমিত, থাকি দেশে বাইরে, এটি আর কি। বাট আই লাভ ওসমান হাদির জন্য আমার দোয়া থাকবে আজীবন। আমি যতদিন বেঁচে থাকি আমার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে বেহেশতে উচ্চ মর্যাদা দান করুন, তার পরিবার, তার সন্তান, তাদের প্রোটেকশন দিক দুনিয়াতে, তারা যাতে এই শোক সহ্য করতে পারে। প্লাস ওসমান হাদি ছেলেটা যাতে আরেকটা ওসমান হাদি হয় ইনশাল্লাহ। আমরা হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু দেশের কোনো না কোনো কোনার সে ভালো কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। এই দোয়া রইল। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার ভুলগুলি ধরাই দিবেন কমেন্ট করে। আবার কথা হবে ইনশাআল্লাহ অন্য এক সময়, অন্য একটা প্রসঙ্গ নিয়ে, অন্য একটা জায়গা থেকে হয়তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।